আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ বৃহস্পতিবার 25শে জুলাই 2024, 10 শ্রাবণ 1431, 18 মহররম 1446। আমরা যদি প্রথম পাতার হেডলাইনগুলোর দিকে আসি, দেখেন প্রথমে যে হেডলাইনটা চোখে পড়ে সেটা হচ্ছে অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও 11টি মামলা। ঠিক আছে, এটা কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা আন্দোলন করছিল তাদের অনেকের নাম না জানা ব্যক্তি থাকতে পারে, তাদেরকে নিয়ে নাম পরিচয়বিহীন যাদের নামে মামলা করা হয় সেসবগুলোকে অজ্ঞাত মামলা হিসেবে বলা হয়ে থাকে। যেসব মামলাগুলো হয়েছে সেগুলো সবগুলো সব শাহবাগ থানায়। ঠিক আছে, 9টি মামলার বাদী পুলিশ, 2টি মামলার বাদী ছাত্রলীগের 2 নেতা। তারপরের যে আর্টিকেলটা আছে দেখেন, পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি, কাতরাচ্ছে তারা। ঠিক আছে, হাসপাতালের বেডে এক ভাইয়ের আকুতি মিনতির ছবি প্রকাশ করার চেষ্টা করেছে। তারপরে যে আর্টিকেলটা দেখেন, বলছে যে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 201। কোটা আন্দোলনে অংশগ্রহণ করে 201 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে প্রথম আলো পত্রিকার মতে। তারপরে যে বিষয়টা বেশ বেদনাদায়ক দেখেন, বলতেছে বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি। ঠিক আছে, দেখেন বলতেছে দুপুরে দুপুরে খাওয়ার পর দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল মেয়েটি। খানিকটা পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হই হুল্লোড় শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েটিকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। ঠিক আছে, মুহূর্তেই ছোট্ট মেয়েটি ঢলে পড়ে বাবার কোলে। কি নির্মম মৃত্যু! আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, শোক সন্ত পরিবারের শোক সহ্য করার ক্ষমতা দিক। তারপরে যে দ্বিতীয় পাতায় যে লাইনটা দেখেন, বলতেছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জনাব হাসান মাহমুদ। ঠিক আছে, বলতেছে জাতিসংঘের লোগো মুছে দেওয়া হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জাতিসংঘের মুখপাত্র অভিযোগ করেছেন কোটা আন্দোলনের সময় সামরিক আইন যে জারি ছিল সেতে সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল জাতিসংঘের লোগো সম্বলিত কিছু যানবাহন নিয়ে। হ্যাঁ, জাতিসংঘের লোগো সম্বলিত যেসব যানবাহনগুলো সেসবগুলো সাদা কালারের হয় এবং ইউএন এই লোগোটা থাকে। ঠিক আছে, এই গাড়িগুলো কিভাবে এলো তাদের কাছে? এই গাড়িগুলো হলো শান্তি মিশনে। ঠিক আছে, গাড়িগুলো এসছে কিভাবে? শান্তি মিশনে যে। ঠিক আছে, এই যে ইউএন এর শান্তি মিশন, শান্তি রক্ষী মিশন, রক্ষী মিশন। দেখেন, জাতিসংঘ সৃষ্টি হয়েছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য। তা পালাক্রমে যুদ্ধ বিধ্বস্ত হয়ে থাকে বিভিন্ন দেশ এবং গৃহযুদ্ধে লিপ্ত হয় অনেক দেশ। অনেক দেশ তার প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে লেগে যায়। সেজন্য জাতিসংঘের পক্ষ থেকে সেসব দেশে কিছু সৈন্য পাঠানো হয়। সেসবগুলোকে জাতিসংঘ রক্ষী বাহিনী হিসেবে পরিচিত। এই জাতিসংঘ রক্ষী মিশনের সর্ববৃহৎ যেসব দেশগুলোর সৈন্য রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশের সৈন্য, সবচেয়ে বেশি বাংলাদেশের সৈন্য, তারপরে নেপালের সৈন্য। ঠিক আছে, তারপরে তৃতীয়তে আছে আমাদের পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া। সবচেয়ে বেশি যে সৈন্য সংখ্যা সেটা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ 1988 সাল থেকে, হ্যাঁ, 1988 সাল থেকে এই শান্তিরক্ষী মিশনে জনবল পাঠিয়ে থাকে। এ পর্যন্ত প্রায় 1,88,000-এরও বেশি সংখ্যক মানুষ, আপনার মানুষ না তো, এটা সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেছে। এর ভিতরে সর্বপ্রথম অংশগ্রহণ করে বিডি আর্মি, বাংলাদেশ আর্মি, সেটা 1988 সালে। এরপরে 1993 সালে, হ্যাঁ, 1993 সালে বাংলাদেশ নেভি ও বাংলাদেশ এয়ারফোর্স, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী, নেভি ও এয়ারফোর্স, হ্যাঁ,
এরা অংশগ্রহণ করে এবং 2010 সাল থেকে প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ পুলিশ, হ্যাঁ, 2010 সাল থেকে প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বিডি পুলিশ বিডি পুলিশ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছিল। দেখেন এই ইউএনএ, হ্যাঁ, ইউনাইটেড নেশন 1948 সাল থেকে এই শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। হ্যাঁ, ঠিক আছে, এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এটা ইউএন এর পিস অপারেশন বিভাগের একটা কাজ, ইউএন এর পিস অপারেশন বিভাগের একটি কাজ। ঠিক আছে, এটাকে আপনার অ্যাটসো বলা হয়, যে ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন। ঠিক আছে, সংক্ষেপে বলা হয় আটসো। ঠিক আছে, তারপরে আমরা যদি একটু নিচে আসি, দেখেন এখানে দেখেন এই যে কেএনএফ, হ্যাঁ, এই কেএনএফ হচ্ছে কুকি চিন, হ্যাঁ, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। এটা একটা সশস্ত্র সংগঠন যেগুলো বাংলাদেশের পার্বত্য এলাকায় বেশ প্রভাব বিস্তার করে চলে এবং বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনাও তারা ঘটিয়েছে পার্বত্য এলাকায়। কিছুদিন আগেও একটা থমথমে পরিবেশ সেখানে বিরাজ করছিল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও বাংলাদেশ সরকারের একাগ্রতায় এই সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আবারও তারা, হ্যাঁ, বান্দরবনের রুমা উপজেলায়, ঠিক আছে, এই কর্মকাণ্ডগুলো পরিচালনা শুরু করেছে। দেখেন প্রজ্ঞাপনে প্রতিবন্ধী ব্যক্তি রাখার দাবি। ঠিক আছে, এই প্রজ্ঞাপন জিনিসটা কি বলেন তো? প্রজ্ঞাপন জিনিসটা হচ্ছে সরকারি একটি দলিল। ঠিক আছে, প্রজ্ঞাপন জিনিসটা হচ্ছে আপনার একটা দলিল। এটাকে অনেকে গেজেট, হ্যাঁ, গেজেট নোটিফিকেশন বলা হয়। হ্যাঁ, এটা একটা বিশেষ দলিল যা সরকার স্বীকৃত। ঠিক আছে, এটা হচ্ছে সরকার স্বীকৃত, সরকার স্বীকৃত, এটা সরকার স্বীকৃত। ঠিক আছে, আর কোন যদি আইন হয়, সেটা আইন হচ্ছে সংবিধান স্বীকৃত হয়। ঠিক আছে, আইন আর প্রজ্ঞাপনের ভিতরে এই সূক্ষ্ম একটা পার্থক্য। ঠিক আছে, এই এই প্রজ্ঞাপনেরও ভিত্তি হচ্ছে আপনার আইন, আইনের উপরেই প্রতিষ্ঠিত একটা প্রজ্ঞাপন। ঠিক আছে, বাংলাদেশ সরকার প্রতি সপ্তাহে এই প্রজ্ঞাপন অর্থাৎ গেজেট প্রকাশ করে। ঠিক আছে, প্রজ্ঞাপন অর্থাৎ গেজেট প্রকাশ করে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। কয়েকদিন যাবতীয় বর্তমান সরকারের তথ্য মতে যে ব্রডব্যান্ড লাইন পুড়ে যাওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন সারা বাংলাদেশ, এখন বর্তমান আবার চালু হয়েছে। দেখেন ব্রডব্যান্ড লাইনটা হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, যেটা ব্রড আকারে, হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, ব্রডব্যান্ড লাইনটার আওতায় আপনার ওয়াইফাই পড়ে। ঠিক আছে, ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে আপনার ওয়্যারলেস ওয়্যারলেস ফিডেলিটি, ফিডেলিটি। এই ওয়াইফাই এর ফিডেলিটি অর্থাৎ ওয়াইফাই এর আইইইই, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, এই আইইইই এর অ্যাব্রিভিয়েশন। দেখেন এটার ভ্যালু হচ্ছে আপনার 80.11। ঠিক আছে, 80.11। আরেকবার শোনেন যে আইইইই এর অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে আপনার পূর্ণরূপটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, এটা আইপি অ্যাড্রেসের সাথে রিলেটেড, অর্গানিক যে মানটা সেটা ওটা। দেখেন বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মিলার। হ্যাঁ, এই যে ম্যাথু মিলার হচ্ছে আপনার আমেরিকান মুখপাত্র। তিনি বিভিন্ন ইস্যু নিয়ে প্রেস ব্রিফিং করে থাকেন। ঠিক আছে, ম্যাথিউ মিলার। তারপরে আমরা যদি আরো একটু যাই, নিচে আসি, দেখি বাইডেন সরে যাওয়ায় ডেমোক্রেটরা কি ঘুরে দাঁড়াতে পারবে। দেখেন 81 বছর বয়সী জো বাইডেন, ঠিক আছে, তার বয়সের বিতর্কিত কারণে সে টুইটার এক্স এর একটা
পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে সে এই বর্তমান এই আগামী যে 5ই নভেম্বর ইলেকশন থেকে সে নিজেকে প্রত্যাহার করেছে এবং সে সমর্থন দিয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান বংশোদ্ভূত কমলা হ্যারিসকে। এই যে কমলা হ্যারিস, ঠিক আছে। আর দ্বিতীয় আর একটা প্রার্থীর নাম আসছে, যেটা হচ্ছে মিশেল ওবামার নামটা, ঠিক আছে। আগুনে বিআরটি এর সাভার ক্ষতিগ্রস্ত, সব সেবা বন্ধ, ঠিক আছে। বাংলাদেশ সরকার পরিবহন কর্তৃপক্ষ, সংক্ষেপে আপনার বিআরটিএ বলা হয়। বর্তমান এর বিআরটি এর চেয়ারম্যান আপনার গৌতম চন্দ্র পাল, ঠিক আছে। বিআরটি এর চেয়ারম্যানের নাম গৌতম চন্দ্র পাল। তারপর আমরা যদি আর একটু নিচে এসে দেখি, দেখেন খাবার কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হন শাহরিয়ার, ঠিক আছে। কোটা সংস্কার, আমরা যদি একটু আর্টিকেলটা একটু পড়ার চেষ্টা করি, দেখেন এই যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে 18 জুলাই ঢাকার মিরপুর এলাকার মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ডিপ্লোমা প্রকৌশলী শাহরিয়ার শুভ। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ, হ্যাঁ, আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আইসি এর পুনরূপ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন বর্তমান সেনা প্রধানের নাম ওয়াকারুজ্জামান, ঠিক আছে। তিনি সম্প্রতি নিয়োগ লাভ করেছেন। আর একটা দেখেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা মেকানিকের কাজ শিখতে গিয়ে ফিরলো লাশ হয়ে, ঠিক আছে। এটা হেডলাইন, যা আর্টিকেলের ভিতরে দেখেন বলতেছে 17 বছর বয়সী আব্দুল কাইয়ুম আহাদ, হ্যাঁ, কোনো রাজনীতি করতো না, পড়তো না কোনো স্কুল বা মাদ্রাসায়, হ্যাঁ, জীবিকার তাগিদে মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই গ্রাম ছেড়ে রাজধানীর ঢাকায় পাড়ি জমান সে। হ্যাঁ, যাত্রাবাড়িতে সে রেফ্রিজারেটর ও শীততাপ নিয়ন্ত্রিত এসি, হ্যাঁ, মেরামতের কাজ শিখতেন, কিন্তু তার কাজ শেখাটা আর শেষ হলো না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে ঝাঁঝরা হয় তার শরীর। তারপর আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন বলতেছে এলিভেটিভ এক্সপ্রেস আপাতত বন্ধ, ঠিক আছে। বাংলাদেশের কয়েকটা মেগা প্রকল্পের মধ্যে এই এলিভেটিভ এক্সপ্রেসটা একটি, ঠিক আছে। এই এলিভেটিভ এক্সপ্রেস হচ্ছে ঢাকার প্রবেশদ্বারে 19.73 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা, ঠিক আছে। এটা এলিভেটিভ এক্সপ্রেস করার ফলে, হ্যাঁ, ঢাকার যানজট অনেক কমে গেছে এবং বিদেশি যেসব পর্যটক এবং ট্যুরিজম খাতটা বেশ প্রশস্ত হবে বলে বর্তমান সরকারের ধারণা, ঠিক আছে। এটা উদ্বোধন হয় আপনার 2023 সালে, ঠিক আছে, এলিভেটিভ এক্সপ্রেসটাও। তারপর আমরা যদি আর একটু নিচে আসা দেখি, দেখেন বর্তমান বিশ্বের যে দুইটা যুদ্ধ চলমান, একটা হচ্ছে ফিলিস্তিন আর দখলদার ইসরায়েল, আর রাশিয়া ও ইউক্রেন, ঠিক আছে। দেখেন যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে চায় মস্কো কিয়েভ, ঠিক আছে। আপনার কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, দ্রিপিদ, হ্যাঁ, কুলেবা, ঠিক আছে, রাশিয়াকে এই প্রস্তাব দিছে যে আমরা আলোচনায় বসতে চাই, কিন্তু এটা একটা নিষ্ঠা দেখাতে হবে। নিষ্ঠা দেখানো মানে যে আপনার রাশিয়াকে একটু আহ, সহনশীল, অর্থাৎ দয়ালু ভাব বলতে পারেন, যে একটু দেখানোর কথা বলেছেন কিয়েভের পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
তারপরে যে হেডলাইনটা দেখেন, এই যে নেপালের উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 18, পাইলট উদ্ধার। ঠিক আছে, নেপালের রাজধানীর কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটতে দেখা যায়। ঠিক আছে, এই ত্রিভুবন বিমানবন্দরটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, ত্রিভুবন বিমানবন্দরটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এটা 1955 সালে উদ্বোধন হয়। ঠিক আছে, এবং এর নাম 1964 সালে ত্রিভুবন করা হয়। ঠিক আছে, 64 সালে। আপনার এই নেপালের বিমান পরিচালনা সংস্থার নাম হচ্ছে CAAN, অর্থাৎ নেপাল সিভিল এলিভেশন অথরিটিস। তারপরে এখানে আর একটা বিষয় দেখেন, ইথিওপিয়ায়, হ্যাঁ, ইথিওপিয়াকে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার শিং বলা হয়। ঠিক আছে, এই যে ইথিওপিয়ায় বিধ্বস্তি ভূমিধসে মৃত, ঠিক আছে, 209 জন। ঠিক আছে, ইথিওপিয়া একটা হচ্ছে আফ্রিকান রাষ্ট্র, পূর্ব আফ্রিকান রাষ্ট্র, পূর্ব আফ্রিকান দেশ। ঠিক আছে, এটাকে হর্ন অফ আফ্রিকা বলা হয়, ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। ঠিক আছে, আদিস আবাবা। ঠিক আছে, আদিস আবাবা। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন গতি ফিরেছে রপ্তানি ও আমদানি রপ্তানি কার্যক্রমে। দীর্ঘ কয়েকদিন আপনার ব্যাকআউট, অর্থাৎ আপনার সবকিছু অবরুদ্ধ থাকার কারণে সবকিছুই বন্ধ ছিল। আস্তে আস্তে পরিবেশ শিথিল হওয়ার কারণে আবার সব কার্যক্রম শুরু হয়েছে। ঠিক আছে, আমদানি রপ্তানিটা তো অবশ্যই বোঝেন। আমদানি মানে মনে রাখবেন যেটা আনা হয় বাইরের দেশ থেকে, রপ্তানি হয় মানে আমার নিজ দেশ থেকে যেটা যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের পত্রিকায়। এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।